মাননীয় মেয়র ফিরহাদ হাকিম তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন একাধিকবার যে যেহেতু কর্পোরেশন কার্যত ডিফাঙ্ক, রাজ্য সরকার নির্বাচিত বোর্ডকে কাজ করতে দিচ্ছে না, কমিশনারকে দিয়ে আমলাতান্ত্রিকভাবে কাজ করাচ্ছে, ফলে তিনি অসম্মানিতও বোধ করছেন। আর ডিফাঙ্ক ফলে মানুষ আশা করছেন কাজ, অথচ তিনি দিতে পারছেন না। সেই জায়গায় সম্মানজনক নিষ্কৃতি চান, তিনি ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। তো শেষ পর্যন্ত মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিরহাদ হাকিম মাননীয় মেয়রকে বলেছিলেন এই যে যুক্তিটা অর্থাৎ ডিফাঙ্কড হয়ে আছে, সেই কারণে একটা সম্মানজনক নিষ্কৃতি, তিনি শেষ পর্যন্ত ইস্তফার অনুমতি দেন। বাকিটা মেয়র সাহেবের সিদ্ধান্ত। আমি তো কর্পোরেশনের কেউ নই, ফলে যেটা শুনে মনে হয়েছে যে নির্বাচিত বোর্ড এবং মাননীয় মেয়রের মাধ্যমে যেটা কাজ হওয়ার সেটা না হয়ে রাজ্য সরকার কমিশনারকে দিয়ে আমলাতান্ত্রিকভাবে চালানোর চেষ্টা করছে, যেটা অনেকটা মেয়র জানতেও পারছেন না এমন কিছু ঘটনা ঘটছে, আবার যা কাজ উনি করতে চাইছেন সেটাও করে ওটা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় কার্যত ডিফাঙ্কড যে নির্বাচিত বডিটা এবং মেয়র হিসেবে ব্যক্তিগতভাবে উনি মনে করেছেন আমি মেয়র, আমি কাজ করতে পারছি না, রাজ্য সরকার কাজ করতে পারছে না, আমি একটা সম্মানজনক নিষ্কৃতি চাই, তাই দলনেত্রীকে অনুরোধ করেছিলেন। প্রথমে দলনেত্রী না বলেন, তারপর উনি আবারও একাধিকবার বারবার অনুরোধ করায় দলনেত্রী তাকে ইস্তফা দেওয়ার অনুমতি দেন। এইভাবে তৃণমূলের যারা বোর্ডে রয়েছে তারা পদত্যাগ করছেন, এটা কেন? শুধুমাত্র কি রাজ্য সরকারের পরিবর্তনের জন্য এটা হচ্ছে? দেখুন, সরকারের পরিবর্তন হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছেন, তার যে যে কারণেই থাকুক, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস সরকার পক্ষে ছিলাম তারা আমরা বিরোধী হয়ে গিয়েছি। এখন এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে নানা ঘটনা ঘটছে। এবার সরকার যদি তৃণমূলের থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে হয়তো এই ধরনের ইস্তফা, সমস্যা, দমবন্ধ, এই নানা ধরনের যে বিষয়গুলি সেগুলি এতটা আসতো না। সকলের ক্ষেত্রে আমি এক সরলীকৃতভাবে বন্ধনীযুক্ত করতে চাই না, মানে সুবিধাবাদী এই শব্দটা সকলের ক্ষেত্রে সরলীকৃতভাবে বন্ধনীযুক্ত করতে চাই না। কিছু তো সুবিধাবাদী, গিরগিটি, রং বদলু, ধান্দাবাজ কেউ থাকতে পারে, আমি বলতে পারবো না। বাট কিছু ক্ষেত্রে প্রচুর প্রশাসনিক চাপ আসছে বলে এমএলএদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বহু এমএলএর সঙ্গে যারা ওদিকে হয়তো সই করেছেন, যে প্রচুর চাপ রয়েছে, ফলে সেগুলোকেও অস্বীকার করা যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে অনেকে নানা মামলা মোকদ্দমা রয়েছে, তো সেগুলোতে নানা ধরনের তারা চাপ অনুভব করছেন, সেগুলিতে হয়তো অক্সিজেন সরবরাহে একটু সমস্যা হচ্ছে, ফলে সবাইকে একসঙ্গে। তবে হ্যাঁ, এখনও আঙুলের রঙটা যায়নি, ভোট দেওয়ার আঙুলের রঙটা যায়নি, 1 মাস হয়েছে এখনো পর্যন্ত। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও অবধি বিজেপির দফতর বন্টন, কে কোন দফতর সেটা করে উঠতে পারেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জেতা বিধায়করা, তারা কয়েকজন যা কাজ করছেন সেটা অনুভূত। তবে গোটা দলের কর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আছি। আর আমরা হয়তো আমাদের সংখ্যাতত্ত্বে দেখতে কম মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যে সংখ্যাতত্ত্বে আমরা কম, তো যারা বলছেন তারা সংখ্যাতত্ত্বে বেশি, কারা পেছন থেকে সাপোর্ট দিচ্ছেন, কিভাবে সাপোর্টটা দেয়া হচ্ছে সেটা সবাই বুঝতে পারছেন। তো সুতরাং তারা মুখে যে কারণ বলছেন সেটা তাদের আসল কারণ নয়, কারণ তার মধ্যে অনেক কন্ট্রাডিকশন রয়েছে। আর যদি আমাদের কয়েকজনের কথা বলেন বা আমার কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের টিকিটে জিতে এসছি, দলে ভালো মন্দ সব কিছুই থাকে, ভালো বেশি মন্দ আছে, আমারও বহু অভিযোগ আছে, বাট কোনো দলই তো অভিযোগ মুক্ত নয়। তো যদি দলটা খারাপ হতো তাহলে আমি ক্যান্ডিডেট হলাম কেন, আমি নিলাম কেন? যারা 1 মাস আগে সেই ক্যান্ডিডেটশন নিয়েছেন, সরকারে থাকলে তখন মমতাদি বা অভিষেকের বাড়ি গিয়ে লবি করতেন মন্ত্রী হওয়ার জন্য, এখন বিরোধী বলে অসুবিধা হচ্ছে। আমি তো পরিষ্কার বলছি যে যারা এটা করছেন
করতে পারেন। সংখ্যাতত্ত্ব অনেকের অনেক স্বার্থ আছে, দিল্লিতে গিয়ে গাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকতে হতে পারে, নানা রকম সব কাণ্ড কারখানা আছে। কিন্তু আমি এই ইস্যুতে অন্তত এই দলের বিরুদ্ধে আমারও অভিযোগ আছে, অভিমান আছে, সংশোধনের প্রয়োজন আছে, দলে আলোচনা চলছে। কিন্তু 1 মাস হয়নি আমি বিশ্বাসঘাতকতা করে চলে যাব, এই জিনিস হয় না। চলে যাব আবার সেই কর্ণকুন্তী সংবাদ, জয়লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। মমতা ব্যানার্জির পাশ থেকে নড়ব না। শোনা যাচ্ছে আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে 16-17 জন আলাদা করে বৈঠক করছেন, আলাদা একটা গ্রুপ তৈরি করা। আমার শুধু একটা বক্তব্য, যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, কেউ বিধায়ক হতে পারেন, কেউ সাংসদ হতে পারেন, বা যে কেউ হতে পারেন, তো তাঁরা এই সিদ্ধান্তগুলি নেয়ার সময় দয়া করে এলাকায় একটা কর্মী সভা করে নিন। কারণ আপনি যে প্রতীকে জিতেছেন, আপনি নির্দল নন, সেটা তৃণমূলের। যে ছবিটা ব্যবহার করে জিতেছেন সেটা মমতা ব্যানার্জি। যারা ভোট কর্মী মানে ভোট করেছেন আপনার হয়ে দলের, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আর যারা ভোটার, তারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। এলাকায় যান, বিধায়ক হন বা সাংসদ হন, একটা কর্মী সভা ডাকুন, মানুষের রায় নিন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আজকে না, এই প্রক্রিয়া তো 2011 সাল থেকে চলে। যারা যারা করছে তাদের উচিত ছিল কর্মী সভা করে আসা। আমার হয়েছে তাই আমি বলছি, যারা করেননি তারা করেননি। যারা সংখ্যা দিয়ে বিচার করেন, সেখানে তো মানে ক্রিকেটীয় ভাষায় আছে, রেকর্ড বইকে কি বলা হয় সে তো জানাই আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই সংখ্যা বাড়ছে কমছে ওটা তো ওনাকে দেখে, ওই মানে কি বলে চাটন ঋতকে দেখে বাড়ছে না। ওটা কোন ফোন কারা করছে, কিসের চাপ, কিসের হুমকি, সেগুলো মানুষ জানেন। কে খুনের মামলায় আছেন, কার বিরুদ্ধে এনআইএ আছে, কার বিরুদ্ধে সিবিআইডি আছে, তাদের পা কাঁপছে, চাটন ঋতকে দেখে কেউ যাচ্ছে না। এটা একটা সংগঠিত রাষ্ট্রশক্তি অর্গানাইজ করে দিচ্ছে, তৃণমূলকে টার্গেট করেছে, আমরা দেখছি। কিন্তু আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছেন। তিনি বলেছেন যে আপনি হতাশা থেকে এই ধরনের মন্তব্য করছেন, ওনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যক্তিগত আক্রমণ কোথায়? আর আমি আদৌ হতাশাগ্রস্ত নই। আমার জীবনের ট্র্যাক রেকর্ড যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখে থাকেন, ওর মতো আমি দলবদলু নই। সিপিএমে লাথি খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে তৃণমূল তাকে আশ্রয় দিয়ে একবার রাজ্যসভা, একবার আইএনটিটিউসি সভাপতি, আবার তৃণমূলের টিকিট পেয়ে জিতে 1 মাস হয়নি তাতে নেত্রীর মানে উল্টো দিকে চলে যাওয়া, এই হাল কুণাল ঘোষের হয়নি। কুণাল ঘোষ মানে হতাশাগ্রস্ত লোক নয়। ওদের দেখলে আমার করুণা হচ্ছে। সব ক্ষমতালোভী, সবসময় ক্ষমতার দিকে থাকতে হবে, পাওয়ারের দিকে থাকতে হবে। আরে ভাই কি আছে, পুলিশ প্রশাসন যাদের হাতে, তুমি তাদের হাতে তামাক খাচ্ছ, আরও 5টা লোককে ফোনকে হেড করবে বা আমার উপর নির্যাতন নামাবে। আমি আবার বলছি, আমি এসব ধান্দাবাজি দলবদলুতে নেই। আমি একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরে চলে যাব, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীকে লড়ে বিধায়ক হয়েছি। এই বাড়িটায় ঢুকেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে। এখানে ঢোকার পর 1 মাস হয়নি বড় বড় কথা বলা। কুণাল ঘোষ এই রাজনীতি করে না। সৌরভ বিশ্বাস কিভাবে অ্যারেস্ট হলো, যারা দেখেছে, যারা করেছে আর যে হয়েছে তারা বলতে পারবেন। সাংসদরা ঠিক করেছেন 18-20 জন এই সাংসদ তারা আগামী সোমবার ওম বিড়লার কাছে যাবেন এবং গিয়ে দলের বিরুদ্ধে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা অনাস্থা জানিয়ে আসবেন। দেখুন, এই কথাগুলো মানে যদি কারোর মনে হয় তো তিনি করবেন, কেউ বাচ্চা ছেলে নয়। আমরা শুধু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ ক্ষমতায় আসতেন তাহলে এই সব কথাগুলো আসতো না। যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমরা দলের মধ্যে তো খোলাখুলি বলতেই পারি, সেগুলো আমরা তো বলেছি, আবার বলবো। কিন্তু তার জন্য অন্য দলের হাতে তামাক খেয়ে এই সময় যারা দিদি 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 করে পাশে ছবি তুলতেন, অভিষেককে মানে অ্যাপয়েন্টমেন্ট চাইতেন, তো তারা হঠাৎ দলটা পরাজিত বা বিরোধী পক্ষে বসার পর হঠাৎ প্রতিপক্ষ যখন টার্গেট করে নেমেছে, তাদের সুতোয় টানা পুতুল নাচের পুতুল হিসেবে ব্যবহার হচ্ছেন। তাদের ব্যাপার, তাদের বিবেকের ব্যাপার। বারাসতের সাংসদ বলছেন যে এটা আসলে নীতির বিরুদ্ধে এবং শাসন ব্যবস্থা ব্যর্থতার বিরুদ্ধে দেওয়া একটি রায়। কাকলি ঘোষ দস্তিদার বলছেন এই গোটা এই জিনিসটা যদি ওনার খারাপ লেগে থাকে,
তাহলে উনি ভোটের আগে বলেননি কেন গোটা জিনিসটা? উনি তো ভোটের আগে বলতে পারতেন। তখন যে কে কার জন্য কার বাড়ির কার নমিনেশন চেয়েছে সেগুলো জোরে বললে আবার সমস্যা হয়ে যাবে। আমি সুপারিশ করলাম আমার বাড়ির লোকের, আমি নমিনেশন পেলাম না, আর ভোটে দল হারার পর সঙ্গে সঙ্গে আমার বিবেক জাগরিত হলো, খুব সমস্যা।